আমি যেই চ্যাপ্টারটা পড়াবো বলেছিলাম, প্রথমে আমি আসি আর্থিক বিবরণী বিশ্লেষণ, এরপরে যাব হচ্ছে আমরা মজুত পণ্য হিসাব রক্ষণ। যত দ্রুত সম্ভব দুটো চ্যাপ্টার শেষ করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এইখানে সূত্র আছে অনেকগুলো, সূত্রের ব্যাপারে পরে আসি। প্রথমে দেখি যে আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কী বোঝায় সেটা আগে দেখছি। দেখো, আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে কী বোঝায় সেটা আগে আমরা দেখছি। যে আমরা আর্থিক বিবরণী পড়েছি বা না পড়লেও ধারণা আছে কিছুটা। আর্থিক বিবরণী যে বিবরণীর মাধ্যমে আমরা মোট লাভ, নেট লাভ, পরিচালন মুনাফা, তারপর আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে আমাদের চলতি সম্পদ, চলতি দায়, স্থায়ী সম্পদ, স্থায়ী দায় এইগুলোর পরিমাণ পাওয়া যায়। অর্থাৎ যদি তুমি 2014 সালের আর্থিক বিবরণী করো, রেকর্ডিং হচ্ছে না, 2014 সালের আর্থিক বিবরণী করো, তাহলে 2014 সালে কি পাবা? মোট মুনাফা পাবো। 2014 সালের হয়তো নেট মুনাফা পাবো, অথবা দেখা যাচ্ছে যখন আর্থিক অবস্থার বিবরণী করব তখন ওই 2014 সালের সম্পদের পরিমাণ পাবো, অর্থাৎ মোট সম্পদ, মোট দায়, তারপরে মালিকানা সত্ত্ব, এইগুলো পাবো। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা ওই একটা বছরের পাচ্ছি। কত বছরের? 2014 সালের মোট সম্পদ, চলতি সম্পদ এইগুলো পাচ্ছি। তো 2013 সালের বা 14 সালের যখন আমরা এইগুলা হিসাব করছি বা দেখতেছি, দেখার পরে আমরা সাধারণত একটা ব্যবসায় প্রতিষ্ঠান সম্পর্কে এবছর কী পরিমাণ আয় মুনাফা হচ্ছে তা দেখতেছি। দেখার পরে সামনে বছরের জন্য আমি ওই কোম্পানিতে বিনিয়োগ করব নাকি বিনিয়োগ করব না এই বিষয়ে ডিসিশন নিতে হবে। তো সাধারণত ধরো এই বছরে একটা কোম্পানির মুনাফা হলো 2 লক্ষ টাকা। এই বছরে কোম্পানির মুনাফা 2 লক্ষ টাকা। তো জাস্ট এই বছরে মুনাফা 2 লক্ষ টাকা, এইটা দিয়ে কি বুঝতেছি দেখো তো? এই কোম্পানি সম্পর্কে অ্যাকচুয়াল কোনো ধারণা পাচ্ছি? জাস্ট বুঝতে পারছি যে এই বছরে 2013 সাল বা 14 সাল, যে কোনো একটা সালের, ধরো 14 সালে মুনাফা কত হয়েছে? 2 লক্ষ টাকা। কিন্তু এই প্রতিষ্ঠানটা আসলে ভালো না খারাপ, না ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, কোনো কিছু কিন্তু বুঝতে পারতেছি না। ঠিক একইভাবে এখন দেখো, যদি 2015 সালের বা এখানে 2013 সালের যদি আরও কিছু দেওয়া থাকতো তখন আমরা বুঝতে পারতাম। ধরো 2013 সালে মুনাফা দেওয়া থাকলো 1 লক্ষ টাকা, মুনাফা থাকলো 1 লক্ষ, তাহলে আমরা বুঝতে পারছি যে 2013 সালে এই প্রতিষ্ঠানটা মুনাফা করেছে 1 লক্ষ টাকা, কিন্তু 2014 সালে মুনাফা করেছে 2 লক্ষ টাকা। তার মানে প্রতি বছরে এর মুনাফাটা কি হচ্ছে? গ্রো করছে, মানে বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমি যদি এই কোম্পানির একটা শেয়ার কিনি বা এই কোম্পানিতে বিনিয়োগ করি, তাহলে সামনের বছর হয়তো বৃদ্ধি পেয়ে এটা 3 লক্ষ টাকা হতে পারে। তার মানে মুনাফার পরিমাণ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তো আমি এটা বুঝতে পারছি কি করে? এখানে একটা ব্যবসায় প্রতিষ্ঠানের 1 বছরের সাধারণত শুধুমাত্র একটা অ্যামাউন্ট দ্বারা আমরা কোনো কিছু জাজ করতে পারি না, বিচার বিশ্লেষণ করতে পারি না। এর কারণে আমাদের যে কোনো আয় বিবরণী যেগুলো উপাদান আছে, যেমন মোট মুনাফা, নেট মুনাফা, সম্পদ বা চলতি সম্পদ, চলতি দায়, এগুলার মাঝে বিচার বিশ্লেষণ করে আমরা অ্যাকচুয়াল একটা ডিসিশন আসতে পারি যে কোম্পানিটা কেমন চলছে বা ব্যবসা প্রতিষ্ঠানটা ভালো যাচ্ছে নাকি খারাপ যাচ্ছে, এই বিষয়ে ডিসিশন নিতে পারি। আর এই ডিসিশন নেওয়ার জন্যই আর্থিক অবস্থার বিভিন্ন উপাদানগুলোর মাঝেই সম্পর্ক স্থাপন করে কি করা যায়? বিশ্লেষণ করা যায়। আমি আবার বলছি, এই আর্থিক বিবরণী যতগুলো উপাদান আছে একটার সাথে আরেকটার সম্পর্ক স্থাপনের মাধ্যমে বিচার বিশ্লেষণ করা যায়। আরও সহজ করে বলছি, ধরো তুমি অনেক চিকন, এখন অনেকে থাকতে পারে তাকে বলে চিকনা, আবার কেউ থাকে মোটা, তাকে বলা হয় মোটা। তো এইটা মানুষ কিভাবে তুলনা করে? এখন ধর তোমার চেয়েও আরও কেউ মোটা থাকতে পারে, তোমার চেয়েও আরও কেউ চিকনা থাকতে পারে। তো তুলনা করে কারো পরে, ধর তোমার চেয়ে আমি মোটা বা তোমার চেয়ে আমি চিকনা, এই যে কারো না কারোর সাথে তুলনা করে বলছি তোমার চেয়ে আমি ভালো আছি বা তোমার চেয়ে খারাপ আছি। ধরো পৃথিবীতে তুমি কোনো দিনই মিষ্টি খাও নাই, এখন তোমাকে যেই একটা রসগোল্লা বা মিষ্টি দেওয়া হোক, তুমি ওটা খেয়ে বলবা কি ভালো, কারণ তুমি এর আগে কোনোদিন খাও নাই। কিন্তু তোমাকে ওইটার পরে যদি আরেকটা মিষ্টি খাওয়ানো হয়, তখন তুমি বুঝতে পারবা আগেরটা ভালো ছিল না পরেরটা ভালো ছিল। মানে একটার সাথে আরেকটা কি করা হয়? তুলনা করা হয়। তো আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয় এই কারণেই বা এজন্যই যে একটার সাথে আরেকটা তুলনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি ওই প্রতিষ্ঠানটা ভালো চলছে নাকি খারাপ চলতেছে। তাহলে এখন বিষয় হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য আমাদের বেশ কিছু সূত্র আছে, যে সূত্রগুলো তোমরা বারবারই মুখস্থ করো। তো এই সূত্রগুলো কিছুটা মুখস্থ করা আছে, মুখস্থ করার কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো জানলে বা টেকনিক ওয়াইজ মুখস্থ করলে আমাদের মুখস্থ করতে সুবিধা হবে। আমি কিছু কমেন্টগুলো দেখি। এই ক্লাসগুলো আরও তাড়াতাড়ি আপলোড করলে ভালো হয়, এই বিষয়ে ক্লাস চলছে ভাই। হ্যাঁ, আর্থিক বিবরণী বিশ্লেষণ, হ্যাঁ আর্থিক বিবরণী বিশ্লেষণ সম্পর্কে ক্লাস চলছে। তো দেখো, আর্থিক বিবরণী বিশ্লেষণের
যে সূত্রগুলো আমাদের প্রথমে সরাসরি দরকার আছে আমি শুধু সেইগুলাই পড়তে বলবো তোমাদেরকে। তার মধ্যে যখন আমাদেরকে বলবে তারল্য পরিস্থিতি মূল্যায়ন বা ব্যবহৃত অনুপাতসমূহ কী কী বা চলতি দায় পরিশোধ ক্ষমতা নির্দেশন করো বা মন্তব্য করো। যখন আমাদের চলতি দায় পরিশোধ ক্ষমতা বলবে তখন চলতি দায় পরিশোধ ক্ষমতা বলতে স্বল্পমেয়াদী দায় পরিশোধ যে ক্ষমতা সেটাকে বলছি চলতি দায় পরিশোধ ক্ষমতা বা স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা। ধরো তোমার কাছে কোনো একজন বন্ধু টাকা ধার চাইলো, অথবা তুমি কারো কাছ থেকে টাকা ধার করলে। ধরো আমি আমার বন্ধুর কাছে টাকা ধার চাইলাম যে দোস্ত আমাকে 5,000 টাকা দে, আমি তোকে 1 মাস পরে দিব বা 1 সপ্তাহ পরে দিব। এখন ও আমাকে টাকা দেওয়ার আগে কিন্তু আগে চিন্তা ভাবনা করবে যে আমার কাছে থেকে সোহান টাকা নিয়ে ওই টাকাটা আমাকে ফেরত দিতে পারবে নাকি ফেরত দিতে পারবে না। স্বাভাবিকভাবে যদি ওর সন্দেহ হয় যে সোহান আমার কাছে টাকা নিয়ে ও খুবই বিপদে আছে, সামনে ওর কোনো টাকা পয়সা ইনকাম হবে না আর ও আমার টাকাটা ফেরত দিতে পারবে না, তাহলে সাধারণত ও আমাকে কিন্তু টাকার ধার দিবে না। তাহলে আমরা একটা কোম্পানিতে বা একটা ব্যবসায় প্রতিষ্ঠানে বিনিয়োগ করতেছি বা আমাদের টাকাটা ইনভেস্ট করতেছি, সো ওই কোম্পানি যদি ভালো না হয়, যদি ওই কোম্পানি লসে পড়ে যায় তাহলে আমাদের টাকাটা লস হয়ে যাবে। এজন্য ওই কোম্পানি ঠিকঠাক আমাদের টাকা অথবা যে কোনো চলতি দায় পরিশোধ ক্ষমতা ঠিকঠাক আছে কি না, তার সক্ষমতা ভালো কি না, এগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করে দেখবে। এবং এখানে একটা ব্যাপার, তার চলতি দায় পরিশোধ ক্ষমতা যদি ভালো হয় তাহলে ওই কোম্পানির কাছে আমি বাকিতে পণ্য বিক্রয় করব। আর যদি চলতি দায় পরিশোধ ক্ষমতা ভালো না হয় তাহলে আমরা বিক্রয় করি না, অর্থাৎ ধারে বিক্রয় করি না। তো চলতি দায় পরিশোধ ক্ষমতা এইটা নির্ণয় করার জন্য যে সূত্র আছে সেই সূত্র হচ্ছে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত, আর একটা হচ্ছে চলতি মূলধন অনুপাত। এই চলতি মূলধন অনুপাতের আরেকটা নাম হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত। এই 3টা অনুপাত যদি আমরা বের করি, এই 3টা অনুপাতকে দেখো 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। 1 নাম্বার চলতি অনুপাত, তড়িৎ অনুপাত এবং চলতি মূলধন অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত। অর্থাৎ চলতি মূলধন অনুপাতের আরেক নামই হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত। তো চলতি অনুপাতের সূত্র কি? চলতি সম্পদ ভাগ হচ্ছে চলতি দায়। এর আদর্শ মান হচ্ছে 2:1। আদর্শ মান 2:1। অনেকে মনে করে আদর্শ মান বলতে কি বোঝায়। ধরো এই যে চলতি অনুপাত দ্বারা আমরা কি বলছি, চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করছি, দেওয়ার পরে আমরা যেই অনুপাত পাচ্ছি, মানে যেটা পাই 2 পাই বা 3 পাই, তার শেষে কি অনুপাতের জন্য 1 লিখি। তো এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে দেখো যেটাই পাই এখানে 2 পাই 3 পাই, তারপরে কি অনুপাতটা আমরা 1 দিয়ে দিই। তো এর মানে হচ্ছে 1 টাকা চলতি দায় পরিশোধ করতে হবে, এর বিপরীতে আমার কত টাকা আছে? 3 টাকা চলতি সম্পদ আছে। ধরো তুমি বাজারে যাচ্ছ, এখন তুমি মনে মনে ভাবতেছো যদি আমি বাজারে যাই তাহলে আমি একজনের কাছে বা আমার এক বন্ধুর কাছে 500 টাকা কি করেছি? ধার করেছি। তো আমি যখন ওর কাছে 500 টাকা ধার করেছি, ওর সাথে দেখা হবে, ও তো আমার 500 টাকা চাইবে, কিন্তু আমার পকেটে তো 500 টাকা নাই। তো ও যখন ওর সাথে দেখা হবে, ও যদি টাকা চাই দিতে না পারি, তখন সে তো অপমানও করতে পারে। আর তাহলে অবশ্যই কি আছো, তুমি একটা ঝুঁকির মধ্যে আছো। কিন্তু তোমার কাছে কেউ 500 টাকা পাবে, তোমার কাছে যদি 1000 টাকা থাকে, তাহলে কি হচ্ছে, তোমার কাছে কেউ 500 টাকা পাবে আর তোমার কাছে টাকা আছে কত? 1000 টাকা আছে। তাহলে দেখো চলতি দায় কত এখানে? 500 টাকা, কিন্তু তোমার সম্পদ কত আছে? সম্পদ আছে চলতি 1000 টাকা। তাহলে এটা হচ্ছে চলতি দায়। অর্থাৎ তুমি তাকে 500 টাকা দেওয়ার পরেও তোমার পকেটে আরও 500 টাকা থাকে, তুমি আরামসে বাজারে চা খাইতে পারবা অথবা ঘোরাঘুরি করে বা রিক্সা ভাড়া করে আবার বাসায় আসতে পারবা। তো এটাকে এজন্য সেফ জোন বলা হয়। অর্থাৎ 1 টাকা চলতি দায়ের বিপরীতে যদি আমার 2 টাকা চলতি সম্পদ থাকে, তার মানে সেটা কি অবশ্যই সেফ জোন বা ভালো। দেখো তাহলে 1 টাকা চলতি দায়ের বিপরীতে 2 টাকা চলতি সম্পদ, তাহলে 1 টাকা ওই দায় পরিশোধ করার পরেও আমার কাছে 1 টাকা থাকবে, যে টাকা দিয়ে আমি আমার অন্যান্য কাজগুলো করতে পারবো। এজন্য এটা হচ্ছে কি চলতি অনুপাতে আদর্শ মান। এরপরে যে তড়িৎ অনুপাত, এই তড়িৎ অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত, এটার মানে কি? ধরো তুমি বাজারে গেলে, তোমার কাছে কেউ 500 টাকা পাবে, এখন তোমার কাছে 500 টাকাই আছে, সেটাও ভালো, কেননা তুমি অপমানের হাত থেকে রক্ষা পাবে। কিন্তু তোমার কাছে কেউ 500 টাকা পাবে আর তোমার কাছে 400 টাকা আছে, তাহলে সে যখন 500 টাকায় তোমার কাছে চাইবে, তুমি যদি তাকে না দিতে পারো, তাহলে সে এমনও কাজ করতে পারে, তোমাকে ধরে বেঁধে রাখতে পারে, তোমাকে অপমান করতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রাখলে অবশ্যই চলতি দায় পরিশোধ করার জন্য, মানে তড়িৎ দায়, তড়িৎ বলতে তাৎক্ষণিকভাবে কেউ তোমার কাছে 1 টাকা পাবে, বিনিময়ে তোমার কাছে 1 টাকা আছে, এটা ভালো। কিন্তু তাৎক্ষণিকভাবে 1 টাকা পাবে, বিনিময়ে তোমার কাছে 1 টাকাও নাই, কম থাকা, সেটা খারাপ। এজন্য এর আদর্শ মান হচ্ছে, তড়িৎ অনুপাতে আদর্শ মান হচ্ছে 1:1।
তো আমি জাস্ট কিছু ব্যাপারগুলো বলছি, কোন কোন সূত্রগুলো পড়বো। এখান থেকে এই 3টা সূত্র অবশ্যই পড়তে হবে এবং 3টা সূত্র মুখস্থ রাখতে হবে। একটা কি চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, চলতি মূলধন অনুপাত বা কার্যকারী মূলধন অনুপাত। এরপরে এখানে হচ্ছে মোট লাভ অনুপাত আর নিট লাভ অনুপাত। এটা কি করা হয়, অর্জন ক্ষমতা কেমন। একটা প্রতিষ্ঠানের যদি গ নাম্বারে তোমাকে বলে যে প্রতিষ্ঠানটির অর্জন ক্ষমতা নির্ণয় করো এবং সে সম্পর্কে মতামত দাও বা মন্তব্য করো, যখন তোমাকে এটা বলা হবে তখন আমাকে মোট মুনাফার অনুপাত এবং নিট মুনাফার অনুপাতটা বের করতে হবে। আর যদি চাও, এটা কখনো কখনো উল্লেখ করে বলা থাকে যে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত বা বিনিয়োজিত মূলধন অনুপাত বের করো। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত যখন বের করতে বলবে তখন এই সূত্রটা লাগে। তো এখান থেকে আমাদের 3টা সূত্র লাগবে, কিন্তু মুনাফা অর্জন ক্ষমতা বলতে এই 2টা সাথে এইটা কখনো অ্যাড করতেও পারো, এটা না অ্যাড করলেও এই 2টা বের করলেও হবে। তো এখানে মোট মুনাফার অনুপাত কি, 20 থেকে 30%, এটা আদর্শ মান। 20 থেকে 30%-এর মধ্যে যদি মোট মুনাফা হয় তাহলে সেটা সন্তোষজনক, আর যদি 5 থেকে 10%-এর মধ্যে হয় তাহলে নিট মুনাফা হয়, সেটাও সন্তোষজনক। এরপরে আমরা দায়ের দিক থেকে আচ্ছা বিনিয়োজিত মূলধন বের করবো কী করে সেটা দেখাইছি আমি। বিনিয়োজিত মূলধন যখন আমি সম্পদের দায়ের দিক থেকে বের করব, তখন আমাদের মোট মূলধন বা আমাদের শেয়ার মূলধন যেটা সেইটা, তার সঙ্গে সঞ্চিত উদ্বৃত্ত বিভিন্ন সময় শেয়ার অধিহার থাকে সেটা যোগ করব, দীর্ঘমেয়াদী ঋণ যোগ করে আমাদের ভুয়া সম্পদ যেটা সেটা আমরা বিয়োগ করে দেবো, তাহলে এটা বিনিয়োজিত মূলধন পেয়ে যাব। আর এখানে হচ্ছে বিনিয়োজিত মূলধন যখন সম্পদের দিক থেকে দেখবো তখন মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস হচ্ছে ভুয়া সম্পদ। আশা করি তোমাদের সূত্রগুলো মুখস্থ আছে। তো এইখান থেকে বাদ বাকি দেখো, মজুদ আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত, প্রদ হিসাবের আবর্তন অনুপাত। এখানে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। মজুদ আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত, প্রদ হিসাবের আবর্তন অনুপাত। এখানে মূলধন আবর্তন অনুপাত এটা দরকার নাই, এটা পড়ার দরকার নাই, এটা আসে না, খুবই কম। এরপরে সামনে আগে দেখো, এখান থেকে যেটা পড়বো সেটা হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত। মূলধন গিয়ারিং অনুপাত সময় যদি খুব বেশি থাকতো তাহলে প্রত্যেকটা মানে সূত্রগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলো হচ্ছে আমি এক্সপ্লেন করতে পারতাম, কিন্তু যেহেতু সময় ওইভাবে নাই, লাস্টটা দেখাচ্ছি, এই জন্য সবগুলো আমি ওইভাবে অ্যান্সার করতে পারছি না বা বিশ্লেষণ করতে পারছি না। তো দেখো, আমরা বোর্ড কোশ্চেনে কিছু যাই, এখানে যতটুকু পারবো সেটা এক্সপ্লেন করে দেখানোর চেষ্টা করব। ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড 2018 সালে আসছে। তো 2018 সালে যে কোশ্চেনটা আছে দেখো, এখানে সম্পদ দায় সবগুলো দেওয়া আছে। মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, ব্যাংক নগদ, প্রাপ্য নোট, দালান কোঠা, মূলধন, প্রদেয় হিসাব, প্রদেয় নোট সব কিছু দেওয়া আছে। প্রথমে আমাকে বলছে চলতি অনুপাত বলে দিয়েছে, মন্তব্য ব্যতীত, মানে মন্তব্য করার দরকার নাই, তাহলে চলতি অনুপাত বলেছে। এখন দেখো চলতি অনুপাত কি একটা হয়? একটাই হয়, একটা চলতি অনুপাত, একটা তড়িৎ অনুপাত। তাহলে আমাকে ক নাম্বার বলছে চলতি অনুপাত বের করো। চলতি অনুপাতের সূত্র কি পড়েছিলাম আমরা? চলতি অনুপাত মনে পড়ে দেখো তো, চলতি অনুপাতের সূত্র বলো। চলতি অনুপাত সমান হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায়। এবং এর আদর্শ মান কত বলেছিলাম আমি? 2:1। তাহলে এখান থেকে দেখো চলতি সম্পদ এবং চলতি দায়গুলো চিনব। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, যে সম্পদগুলো 1 বছরের মধ্যে ব্যবহার করে ফুরাই যাবে, শেষ হয়ে যাবে, সেগুলো চলতি সম্পদ। আর যে দায়গুলো 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে সেগুলো হচ্ছে কি? চলতি দায়। আমি আবার বলছি, যে দায়গুলো 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে সেগুলো চলতি দায়। কিছু দায় আছে যেগুলো 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয় না, যেমন দীর্ঘমেয়াদী ঋণ, মানে 5 বছর 10 বছরের জন্য ঋণ নেওয়া হয়েছে, ওই ঋণ তো আর 1 বছরের মধ্যে শোধ করতে হচ্ছে না, তাই ওটাকে আমরা কি বলছি? দীর্ঘমেয়াদী দায় বলছি। কিন্তু যে ঋণগুলা বা যে দায়গুলো 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে সেগুলোকে বলা হয় চলতি দায়। তাহলে এখানে দেখো চলতি দায়গুলো এবং চলতি সম্পদ কী কী আছে? মজুদ পণ্য যেটা আছে, পণ্য মজুদ আছে, আমরা সামনে মাসে বা সামনে 1 বছরের মধ্যেই সেটা বিক্রি করতে পারবো এবং বিক্রি করে সুবিধা পাবো। তাহলে মজুদ পণ্য কি? চলতি সম্পদ। তাহলে আমরা এক এক করে লিখছি চলতি সম্পদগুলো কী কী। একটা হচ্ছে মজুদ পণ্য প্লাস, আমি চলতি সম্পদগুলো বের করছি আগে। প্রাপ্য হিসাব, এটাও কি? চলতি সম্পদ। তাহলে প্রাপ্য হিসাব প্লাস কি বলেছে? ব্যাংকে নগদ, অর্থাৎ ব্যাংকে যে নগদ টাকাটা জমা আছে সেটা কথা বলছে। ব্যাংকে নগদ টাকা জমা আছে 60,000 টাকা, তার মানে এটাও চলতি সম্পদ। তাহলে ব্যাংক নগদ বা ব্যাংকে জমা একই কথা। এরপরে কি আছে? প্রাপ্য নোট। তাহলে প্রাপ্য নোটটাও কি আমাদের অবশ্যই চলতি সম্পদ। আচ্ছা, আমি এই পাশে লিখছি প্রাপ্য নোট। এরপরে দেখো কি আছে? দালান কোঠা। তাহলে কি?
দালান কোঠা আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো, 1 বছর বেশি সময়, তাই এটা কি স্থায়ী সম্পদ। তাহলে আমার চলতি সম্পদগুলো যোগ করে দেই। প্রাপ্য নোটের পরিমাণ আছে 30,000 টাকা। একটু তোমরা বলো দেখি যোগ করে কত টাকা হচ্ছে। প্রাপ্য নোট 30,000 টাকা, ব্যাংকে নগদ যেটা আছে 60,000 টাকা, এবং প্রাপ্য হিসাব 2,40,000 টাকা। প্রাপ্য হিসাব 2,40,000 টাকা, প্লাস হচ্ছে মজুদ পণ্য আছে 6 লক্ষ টাকা। মজুদ পণ্য টাকার পরিমাণ, বাপরে, মজুদ পণ্য এত টাকা, 6 লক্ষ টাকা। তাহলে দেখো মোট চলতি সম্পদ কত টাকা হচ্ছে, 6 লক্ষ 90, 6 লক্ষ 90, 6 আর 2 8 লক্ষ 90, 9,30,000। এত টাকা কেন? 9,30,000 টাকা, এটা আমাদের কি চলতি সম্পদ। এবং চলতি দায়িত্ব তাহলে কোনগুলো দেখো, এখানে যেটা আছে প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত এবং আচ্ছা এই দুইটাই, তাহলে এই দুইটাই আমাদের কি আছে চলতি দায়, এই দুইটা। তাহলে বিক্রয় তো পরে আছে 15,000 টাকা এবং 60,000 টাকা, তাহলে 15 আর 60, 15,000 যোগ 60,000 টাকা, এই দুইটাই আমাদের কি চলতি দায়। 15 আর 60 কত হচ্ছে 75,000 টাকা। এই 75,000 টাকা হচ্ছে আমাদের চলতি দায়ের পরিমাণ। তাহলে যেহেতু চলতি অনুপাত সমান কি বলেছিলাম আমি, চলতি সম্পদ ভাগ চলতি দায়, তো চলতি সম্পদের পরিমাণ 9,30,000 টাকা পেয়ে গেছি, আর চলতি দায়ের পরিমাণ 75,000 টাকা। তাহলে এখানে আমরা কি করতে পারি, চলতি সম্পদ যেহেতু উপরে আছে, চলতি সম্পদ উপরে লিখে দিলাম 9,30,000 টাকা ভাগ চলতি দায়ের পরিমাণ কত 75,000 টাকা, তাহলে 75,000 টাকা। এখন এটাতে ভাগ দিয়ে দেখো কত আসতেছে। হ্যাঁ, শাফিন আক্তার বলছো 9,30,000, শাহিদুল ইসলাম মজুমদার বলছো, আলম মজুমদার, ঠিক আছে, প্রদেয় হিসাব। হ্যাঁ, $9,30,000 ভাগ হচ্ছে 75,000, তাহলে 12.4 এটা বের হলো। আর এখানে আমরা কি করব, অনুপাতে প্রকাশ করার জন্য অনুপাত 1, অর্থাৎ আমি যদি বাংলায় লিখি তাহলে এরকম হবে 12.4:1। এটাই কি চলতি অনুপাত। আমাকে মন্তব্য করতে নিষেধ করেছে, মানে মন্তব্য করার দরকারই নাই, বলেছে মন্তব্য ব্যতীত। আমরা যদি মন্তব্য করতাম তাহলে কি করতাম, 1 টাকা চলতি দায়ের বিপরীতে যেখানে 2 টাকা থাকলেই ভালো, সেখানে কি হয়েছে 1 টাকা চলতি দায়ের বিপরীতে আমার 12 টাকা 40 পয়সা কি আছে চলতি সম্পদ আছে। তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের অবশ্যই এই বিষয় কি ভালো বা সন্তোষজনক। তবে এখানে আরও কিছু মতবাদ দেওয়া যেতে পারে যে খুব বেশি ভালো বা খুব বেশি চলতি সম্পদ থাকাও কিন্তু ভালো না, তবে এটা আমাদের দিতে হবে না। আমরা যখন এখানে কি হবে 2 এর বেশি হবে সেটা আমরা বলবো সন্তোষজনক, আর 2 এর কম হলে সেটা আমরা বলবো সন্তোষজনক নয়, আমরা এটা বলবো। নেট এত জ্বালাচ্ছে কেন রে ভাই, বুঝতেছি না আমি। আচ্ছা ভাই, প্রদেয় হিসাব আসবে, প্রদেয় হিসাব চলতি দায় ভাই, প্রদেয় নোট, প্রদেয় আচ্ছা আসবে তো অবশ্যই, ছাড়া ফেলছি নাকি আমি, সরি ফর দ্যাট। প্রদেয় হিসাব ছিল 2,40,000 টাকা, খেয়াল করি নাই আমি, প্রদেয় হিসাবটা অ্যাড হবে। তাহলে প্রদেয় হিসাব 2,40,000 অ্যাড হলে 2,40,000, তাহলে টোটাল আসছে 3,15,000, 3,15,000। তাহলে এখানে 9,30,000-কে 3,15,000 দিয়ে ভাগ করলে টাকার পরিমাণ দেখো তো কত আসে। সৌরভ একটু ক্যালকুলেটর ইউজ করো। 9,30,000 ভাগ 3,15,000, বাহ। আচ্ছা 9,30,000 ভাগ হচ্ছে 3,15,000, দেখো তো কত আসে 2.95 অনুপাত 1। তাহলে 1 টাকা চলতি দায়ের বিপরীতে আমার 2 টাকা 95 পয়সা কি আছে চলতি সম্পদ আছে, তাহলে অবশ্যই এটা কি সন্তোষজনক। থ্যাংক ইউ, কে জানি বলে দিয়েছে, আমি আসলে কাছাকাছি আছে তো খুব, এই জন্য আসলে চোখেই পড়ে নাই। হ্যাঁ, প্রদেয় হিসাবটা আসবে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখো পরেরটা কি বলেছিল, খ নাম্বারে কোশ্চেন বলেছিল যে মজুদ আবর্তন ও তড়িৎ অনুপাত, মজুদ আবর্তন অনুপাত এবং তড়িৎ অনুপাত। তাহলে মজুদ আবর্তন বলতে কি বোঝাই, আমরা যে মজুদ পণ্যটা কী করি বিক্রি করি, মজুদ পণ্যটা বিক্রি করি,
এবং ক্রয় করি। এখন এই মজুদটা কতবার ক্রয় করা হয় আর কতবার বিক্রি করা হয়, এই যে আবর্তন মানে ক্রয় কতবার ক্রয় করতে হয়, আমাদের এক বছরে কতবার পণ্য ক্রয় করতে হয়, এটাই হচ্ছে মজুদ আবর্তন অনুপাত। এখন একটা চাওয়ালা কী করে, বারবার চিনি চাপাতি কী করে, ক্রয় করে এবং বিক্রি করে। আবার অনেক জমি যারা হচ্ছে ব্যবসা করে তারা জমি কিন্তু বছরে একবার কেনে একবার বিক্রি করে এবং একবারে অনেক টাকা লাভ হয়। সেহেতু প্রতিষ্ঠান ভেদে যদিও আলাদা হয়, তারপরে এখানে যেহেতু মজুদ আবর্তন অনুপাত বের করতে বলছে, এই মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে মজুদ আবর্তন অনুপাত। তোমরা অনেকেই পারো, মজুদ আবর্তন অনুপাত সমান হচ্ছে, যেহেতু মজুদটা আবর্তন করছি কি আমরা বিক্রয়ের মাধ্যমে, এবং তাহলে এটা বিক্রয় কিন্তু বিক্রয়ের সঙ্গে লাভ যুক্ত থাকে, তাই লাভটা আসে না, এটা আমরা বলবো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত, আমি এখানে লিখছি সূত্র, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই গড় মজুদ। গড় মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই গড় মজুদ। সূত্রগুলো যদি মাথায় রাখো, আর এই চ্যাপ্টারে সূত্রগুলো মনে রাখতে হবে ভাই। এখানে মনে করার জন্য হয়তো নিজে কিছু টেকনিক ইউজ করতে পারো, বাট সূত্রগুলো মাথায় রাখতে হবে। এখানে খুব বেশি না, মোটামুটি 12টা যদি আমরা হচ্ছে সূত্র মুখস্থ রাখি। প্রথমে 3টা বললাম কি, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত আর বিনিয়োজিত মূলধন অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত। পরেরটা বলছি মোট মুনাফা অনুপাত, নেট মুনাফা অনুপাত, এবং শেষে বলেছিলাম আমি দেনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত। এখানে হচ্ছে গড় মজুদ আবর্তন অনুপাত। এই কয়টা সূত্র যদি আমরা রাখি তাহলে আমাদের সবগুলা মানে মোটামুটি আশা করা যায় কমন হয়ে যাবে সবগুলা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় দেখো এখানে দেওয়া আছে কি, বিক্রিত পণ্যের ব্যয় এখানে দেওয়া আছে, মোট বিক্রয় দেওয়া আছে। মোট বিক্রয়ের পরিমাণ কত দেওয়া আছে, 4,50,000 টাকা। খেয়াল করো, মোট বিক্রয় দেওয়া আছে এবং বলেছে নিট মুনাফা মোট ব্যয়ের ওপর 20%। নিট মুনাফা মোট ব্যয়ের ওপরে 20%, কিন্তু আমাদের মোট ব্যয় দেওয়া নাই। তাহলে আমাদের যেহেতু এখানে মোট ব্যয়ের ওপর পার্সেন্ট দেওয়া আছে আর বিক্রয় মূল্য দেওয়া আছে, তো ব্যয়ের এই পার্সেন্টটাকে আমরা কি করব, ট্রান্সফার করে বিক্রয়ের ওপর নিয়ে যাব। তো মোট ব্যয়ের ওপর যেহেতু কত পার্সেন্ট, 20%, তাহলে নিট মুনাফা, হ্যাঁ মোট ব্যয়ের ওপর 20%, বিক্রয় দেওয়া আছে আর কিছু দেওয়া নাই। তাহলে ব্যয়ের ওপর 20% দেওয়া আছে, বিক্রয়ের ওপর কত হবে, আমি কতদিনের সূত্রটা দেখাইছিলাম, 100 গুণিত হার। 100 গুণিত কত, 20 দেওয়া আছে, ডিভাইড বাই 100 যোগ অথবা বিয়োগ। এখন এখানে যোগ লিখবো নাকি বিয়োগ লিখবো, গতদিনে যারা ক্লাসে ছিল তারা বলতে পারবো অবশ্যই। এখন কার ওপর লাগবে, আমার বিক্রয়ের ওপর লাগবে। তার মানে কি, বিক্রয় বলতে নিচে বেশি লাগবে, তাহলে এখানে কি করতে হবে, যোগ করতে হবে 20। তাহলে 100 গুণিত 20, 100 গুণিত 20 ডিভাইড বাই কি হচ্ছে এখানে 120। তাহলে 20 দিয়ে যদি আমি 120কে ভাগ দিই, তাহলে 6 20 120, 6 হয়। 6 দিয়ে 100কে ভাগ দিলে, 6 দিয়ে 100কে ভাগ দিলে কত হয়, 16.67। দেখো তো, 6 দিলে ভাগ দিলে কত হবে, 100 ভাগ 6, 16.67%। দেখো তো ভাই, এটা বুঝি নাই কে, যে আমরা দেওয়া আছে ব্যয়ের ওপর মুনাফা, কিন্তু আমাদের তো ব্যয় নাই। তাহলে ব্যয়ের উপর মুনাফার হার দিয়ে থাকলে আমাদের বিক্রয়ের উপর তার কাটতে পারি না, আমাদের বিক্রয়ের উপর মুনাফার হার লাগবে। আমি আবার বলছি, এখানে বিক্রয়ের ওপর বিক্রয় দেওয়া আছে, কিন্তু বিক্রয়ের ওপর মুনাফার হার দেওয়া নাই। এজন্য আমাকে কি করতে হচ্ছে, ব্যয়ের ওপর যে মুনাফার হার সেটাকে ট্রান্সফার করে বিক্রয়ের ওপর মুনাফার হারে নিয়ে আসতে হচ্ছে। তাহলে বিক্রয়ের ওপর যখন আমি মুনাফার হারে নিয়ে আসবো, এই নিয়ে আসার জন্য টেকনিক হচ্ছে এইটা, উপরে কি হবে 100 গুণিত হার, নিচে 100 যোগ অথবা বিয়োগ, যোগ অথবা বিয়োগ। আমরা এখানে যোগ করব কখন, যদি আমি বিক্রয়ের উপর মুনাফার হার বের করি, মানে বিক্রয়ের উপর মুনাফার হার বের করি, তখন এখানে কি করতে হবে, বিক্রয় বেশি তাই যোগ করতে হবে, আর ক্রয় কম। ক্রয় কি হয়, সাধারণত ক্রয়ের সাথে লাভ যোগ করে বেশি দামে বিক্রয় করি, তার মানে বিক্রয় মূল্য বেশি হয়। এর জন্য আমরা এখানে কি করব, যোগ করব। আর যখন ক্রয় মূল্যের উপর হার বের করব, তখন এখানে কি করব, বিয়োগ করব। তাহলে এই জন্য যোগ করলাম, তাহলে 120, এটা কাটাকাটি করলে আসে 16.67%। তাহলে আমাদের যেহেতু বিক্রয়ের পরিমাণ কত, 4,50,000 টাকা, এর ওপরে 16.67% যদি আমরা কাটি, তাহলে মুনাফার পরিমাণ পাবো কত, 4,50,000 এর 16.67%, 16.67%, 26,994। আচ্ছা লাগবে না, 94 এ পর্যন্ত রাখলে হবে। তাহলে এই পরিমাণ আমরা কি পাচ্ছি, মুনাফা পেয়ে গেছি। তো আমরা জানি
আমাদের এই বিক্রয় যেটা আছে, বিক্রয়ের মধ্যে এই 26,994 টাকা কি আছে, মুনাফা আছে। তাহলে এই মুনাফা যদি আমরা বাদ দেই তাহলে কি পেয়ে যাব, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই 4,50,000, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় লাগবে। যেহেতু আমি প্রথমে বলেছিলাম যে মজুদ আবর্তন অনুপাতের সূত্র, মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ভাগ হচ্ছে গড় মজুদ, গড় মজুদ। তো এখানে বিক্রিত পণ্যের ব্যয় কোথাও দেওয়া নাই, তাই মোট বিক্রয় থেকে আমরা এই মুনাফাটাকে বাদ দিলেই আমরা কি পাচ্ছি, বিক্রিত পণ্যের ব্যয়। কেননা আমরা কি করি, মোট লাভ কি করি, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে বিক্রয় মূল্য পাই। আবার ঠিক একইভাবে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি পাই, মোট লাভ পাই। তো এখানে আমি আবার দেখো তারপর দেখাচ্ছি যে বিক্রয়, দেখো যখন তোমরা আয় বিবরণী করেছো তখন কি করেছে এরকম, বিক্রয় বাদ কি, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রয় থেকে যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিচ্ছি তখন এখানে কি পাই, মোট মুনাফা পাই। এবং ঠিক একইভাবে এই সূত্রটাকেই জাস্ট কি করব, এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেহেতু মোট লাভ পাই, তাহলে বিক্রয় থেকে যদি মোট লাভ বাদ দেই অবশ্যই কী পাবো, বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো আমাদের বিক্রয় 10 টাকা, যার মধ্যে 8 টাকা কি হয়েছে, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে লাভের পরিমাণ কত, 2 টাকা। 8 টাকা, 10 টাকা আমাদের কি বিক্রয়, আর বিক্রিত পণ্যের ব্যয় কত হয়েছে, 8 টাকা। তাহলে লাভের পরিমাণ কত, 2 টাকা। তো এখন যদি বিক্রিত পণ্যের ব্যয় 8 টাকা হয় আর মোট লাভ যদি 2 টাকা হয়, তাহলে এই 8 টাকা 2 টাকা যোগ করলে আমরা কি পাচ্ছি, বিক্রয় পেয়ে যাই। ঠিক একইভাবে 10 টাকা যদি আমাদের কি হয়, বিক্রয় হয়, এখান থেকে মোট লাভ যদি 2 টাকা বাদ দেই তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে কত, এই 8 টাকা কী পাচ্ছি, আমি বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে এখানে যেহেতু বিক্রয়ের পরিমাণ কত টাকা আছে, 4,50,000 টাকা, বিক্রয়ের পরিমাণ 4,50,000। এই 4,50,000 থেকে এইটা মোট মুনাফা বাদ দিলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কত দাঁড়াচ্ছে, বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা হচ্ছে সৌরভ, 4,50,000 মাইনাস 26,994 টাকা, 4,23,006 টাকা, 4,23,006 টাকা। আচ্ছা, তাহলে এটা যখন আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, সেটা তো পেয়ে গেলাম, 4,23,006 টাকা ডিভাইড বাই গড় মজুদ এখন লাগবে। কিন্তু এখানে মজুদ দেখো একটাই আছে, গড় মজুদ বলতে কি, প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ। যদি দুইটা মজুদ দেওয়া থাকে তো দুইটা মজুদ যোগ করে 2 দিয়ে ভাগ, গড় তো বুঝি, গড় বয়স, ধরো তোমার আর তোমার বান্ধবীর গড় বয়স কত, তখন তোমরা কি করবা, 2 বন্ধু বা বান্ধবী বয়স যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় বয়স যেরকম পাও, ঠিক তেমনিভাবে এখানে প্রারম্ভিক মজুদ যদি থাকতো এবং সমাপনী মজুদ থাকতো, তাহলে প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমরা কি গড় মজুদ পেয়ে যেতাম। কিন্তু এখানে একটা মজুদ দেওয়া আছে, তার মানে যেটা দেওয়া আছে এটাই হচ্ছে আমাদের গড় মজুদ। তাহলে 6 লক্ষ টাকা এটা হচ্ছে গড় মজুদ। তাহলে 4,23,006 টাকা ভাগ হচ্ছে 6 লক্ষ। তাহলে গড় মজুদের পরিমাণ, এটা পার্সেন্টে প্রকাশ করা দরকার নাই, কত আসছে দেখো তো, এটা বারে প্রকাশ করা হয় এবং দিনে প্রকাশ করা হয়, কত, 0.705। আচ্ছা যাই, ও 705 এত বার, অর্থাৎ 1 বছরে একবারই ক্রয় করে। সাধারণত একবারের নিচে ক্রয় করতে হয়, মানে 1 বছরে একবার ক্রয় করলে 1 বছর বেশি সময় চলে। এটা হচ্ছে মজুদ আবর্তন অনুপাত বা আবর্তন বার যেটা। এরপর বলছিল তড়িৎ অনুপাত, সেটা আমাদের প্রথমটা সূত্র একটু ভেঙে ভেঙে দিয়েছে। গত বছরে যে কোশ্চেনটা ছিল, মানে 18 সালে যে কোশ্চেনটা ছিল, সেটা একটু জটিল ছিল, দেখেই বুঝতে পারতেছ। কোথায়, কোনটা, এটা 0.675, এটা 26,994। কত হয়েছিল এখানে অ্যান্সার, এটা 75,015। ক্যালকুলেশন করতে গিয়ে ভুল করেছ, যাই হোক সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
বিক্রিত পণ্য ব্যয় তো হ্যাঁ ৭৫,০১৫। সরি ভাই, আমি মুখে মুখে এই ক্যালকুলেশনগুলো করা আসলে এভাবে পসিবল না, তখন আমাকে খাতা লিখে করতে হতো, আমি আসলে এভাবে করি নাই। তোমার সৌরভ ভাইকে বলছি, ও ক্যালকুলেটার করছে, এটা আমার দোষ না, ও ভুল করেছে। হ্যাঁ, ভুল করার কারণ আছে, ও একটু মেসেঞ্জারে কথা বলছে তো তাই। যাই হোক, এরপরে কি ছিল তড়িৎ অনুপাত। তড়িৎ অনুপাত বলতে কি, তড়িৎ অনুপাতের আরও বেশ একটা নাম আছে, তড়িৎ অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত বা অ্যাসিড টেস্ট অনুপাত। ধরো তুমি পকেটে কিছু টাকা নিয়ে গেছো কি করতে, একটা গার্লফ্রেন্ডকে নিয়ে বা শয়তানকে নিয়ে রেস্টুরেন্টে খাইতে গেছো। হ্যাঁ, এখন পকেটের মানি ব্যাগে হাত দিছো বা পকেটের মানি ব্যাগ মাপতেছো মনে মনে, যে রেস্টুরেন্টে আসছি এই আজকে টাকা এনে কোনোভাবে এখান থেকে বের হইতে পারলে বাঁচি। হ্যাঁ, মানে কোনোভাবে রেস্টুরেন্টে বিল দেওয়া পর্যন্ত যাতে মান সম্মানটা টিকে থাকে, তারপরে ওকে রিক্সা তুলে দিয়ে বা গার্লফ্রেন্ড বা শয়তান যদি চলে যায়, আমি হেঁটে দরকার হলে বাড়িতে যাবো, তারপরে যাতে মান সম্মানটা এখানে না যায়। এখন দেখা যাচ্ছে তার মানে কি, রেস্টুরেন্টে যে পরিমাণ বিল হবে সেই পরিমাণ বিল দেওয়ার মতো টাকা থাকলেই হবে। এটা হচ্ছে অগ্নি পরীক্ষা অনুপাত। মানে অগ্নি পরীক্ষা তুমি উত্তীর্ণ হতে পারবে নাকি পারবে না, এখন তোমার কি পরিশোধ করতে পারবো নাকি পারবো না। দ্রুত, অতি দ্রুত যে দায়গুলো আছে সেই দায়গুলো পরিশোধ করার জন্য দ্রুত নগদ অর্থে রূপান্তর করার মতো চলতি সম্পদ আছে কি নাই। দ্রুত তো তড়িৎ বলতে বোঝাচ্ছে তারল্য সম্পদ, ওই সম্পদ যে সম্পদ কোনো রকম ক্ষতি ছাড়া দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায়, অতিরিক্ত ক্ষতি ছাড়াই দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায়, তাকে বলছি তড়িৎ সম্পদ। কোনো সমস্যা? আচ্ছা, এখন দেখো এখানের কিছু ব্যাপার আছে। মজুদ পণ্য এটা একটা চলতি সম্পদ, কিন্তু এটা তড়িৎ সম্পদ কিনা সেটা আমরা দেখব। মজুদ পণ্য আমরা বিক্রি করি, কিন্তু চাইলেই আমাদের অঢেল পরিমাণ মজুদ সম্পদকে বা মজুদ পণ্যকে একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে বিক্রি করা সম্ভব নয়। তাই মজুদ পণ্য চলতি সম্পদ হইলেও এটা তড়িৎ সম্পদ না। আমি আবার বলছি, যে সম্পদকে অতি দ্রুত বড় কোনো ক্ষতি ছাড়াই নগদ টাকায় রূপান্তর করা যায় সেগুলোকে বলা হয় তড়িৎ সম্পদ। তাহলে এই মজুদ পণ্য যেটা আছে সেটাকে তড়িতে মানে নগদ টাকায় রূপান্তর করতে গেলে যে দাম আছে তার চেয়ে 50% হয়তো ডিসকাউন্ট দেওয়া লাগবে, মানে অর্ধেক দামে বিক্রি করে দিতে হবে, তাই এটা তড়িৎ সম্পদ নয়। কিন্তু প্রাপ্য হিসাব, ব্যাংকে জমা, প্রাপ্য নোট যেগুলো আছে এই তিনটা দেখো কি বললাম, এই তিনটা চলতি সম্পদকে আমি যদি চাই দ্রুতই নগদ টাকায় রূপান্তর করতে পারবো বড় কোনো ক্ষতি ছাড়াই। যেমন প্রাপ্য হিসাব যেটা আছে, অর্থাৎ আমি কারো কাছে টাকা পাবো, যদিও সেটা 3 মাস পরে দেওয়ার কথা, কিন্তু আমার যদি এখনই টাকার প্রয়োজন হয় আমি প্রাপ্য হিসাবটাকে ব্যাংকে বাট্টাকরণ করে নগদ টাকায় রূপান্তর করতে পারবো। সেখানে বাট্টা পাবো 2-1% খরচ হবে, কিন্তু বড় ক্ষতি হবে না। কিন্তু এই মজুদ পণ্যের টাকা যেটা, সেটা কী হবে, অনেক বেশি টাকা ক্ষতি হয়ে যাবে। এই জন্য এটা তড়িৎ সম্পদ নয়, চলতি সম্পদ। তাহলে আমরা তড়িৎ সম্পদ আমরা এমনিতেও বের করতে পারবো সূত্রের মাধ্যমে। তড়িৎ সম্পদ সমান হচ্ছে চলতি সম্পদ মাইনাস দুইটা, শুধুমাত্র চলতি সম্পদ তড়িৎ সম্পদ হতে পারে না, সেই দুইটার কথা হচ্ছে, একটা হচ্ছে মজুদ পণ্য বা সমাপনী মজুদ, আর একটা হচ্ছে, আমি দুটো একসাথে দেখাচ্ছি যোগ করে, অগ্রিম খরচাবলী। অগ্রিম খরচ নামের যে চলতি সম্পদ থাকে, অর্থাৎ ধরো কাউকে বেতন বাবদ 10,000 টাকা অগ্রিম দিয়ে দিয়েছি। এখন যাকে বেতন বাবদ 10,000 টাকা অগ্রিম দিয়েছি তার থেকে তো আর টাকা ফেরত নিতে পারবো না, হয়তো সামনের মাসে পরের মাসে সে কাজ করে শোধ দিবে, এটা সামনের মাসে তাকে দিয়ে কাজ করে নিতে পারবো, এটা আমার চলতি সম্পদ। কিন্তু তার কাছে তো নগদে রূপান্তর করতে পারছি না, এজন্য এটা তড়িৎ সম্পদ নয়। তাহলে তড়িৎ সম্পদ বলতে কি বোঝায়, যে সম্পদগুলো কি হচ্ছে দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় উইদাউট হেভি কস্ট বা উইদাউট হেভি লস্ট। হ্যাঁ, নেট সমস্যা তো করতেছেই, সাথে সারাদিনে দৌড়ের উপর আছি আজকে। গতকালকে তোমাদের 12টা পর্যন্ত ক্লাস নিলাম এবং এত পরিমাণে ঝামেলার মধ্যে আছি যে নিজেই কথা বের হচ্ছে না। হ্যাঁ, নিজে একটু অসুস্থতা ফিল করছি এবং কথা বের হচ্ছে না, মাঝে মাঝে মনে হচ্ছে যে ক্লাস না করিয়ে চলে যায়, বাট কি করব, মানে মনের জোরে ক্লাস নিচ্ছি এমন একটা অবস্থা। তো দেখো, তড়িৎ সম্পদ বলতে চলতি সম্পদ থেকে মজুদ পণ্য আর অগ্রিম খরচ যদি বাদ দেই তাহলে আমরা কি পেয়ে যাই, তড়িৎ সম্পদ পেয়ে যাই। তো এখানে চলতি সম্পদ যেটা আমরা বের করেছিলাম ওইটা থেকে ওইভাবে না করলেও প্রাপ্য হিসাব, ব্যাংক জমা আর প্রাপ্য নোট, এই তিনটা যোগ করলে আমরা কি পাচ্ছি, তড়িৎ সম্পদ পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে তড়িৎ দায় দেখো, ব্যাংক জমাতিরিক্ত এই টাকাটা আমরা
এখন না দিলেও হয়তো ব্যাংকে আমরা বেশি পরিমাণ সুদ দিব, টাকাটা কিন্তু সামনে বছর চাইলে দিতে পারবো। তাহলে যেই দায়গুলা তাৎক্ষণিকভাবে কি করতে হবে, পরিশোধ করতে হবে, সেগুলো হচ্ছে তড়িৎ দায়। অর্থাৎ যে দায়গুলা অতি দ্রুত চাহিদা মাত্র পরিশোধ করতে হবে সেগুলো হচ্ছে তড়িৎ দায়। তো ব্যাংক জমাতিরিক্ত টাকাটা আমরা চাইলে 10 দিন, 20 দিন, 1 মাস, 6 মাস লেট করতে পারি পরিশোধ করার ক্ষেত্রে। বাট প্রদেয় নোট, যে টাকাটা আমাকে দিতে হবে, তার কাছে বাকিতে পণ্য ক্রয় করেছি, প্রদেয় হিসাব এটাও দিতে হবে। তাই এইগুলো হচ্ছে আমাদের তড়িৎ দায়। চলতি দায় থেকে শুধু ব্যাংক জমাতিরিক্ত, চলতি দায় থেকে শুধু ব্যাংক জমাতিরিক্ত বাদ দিলে যেটা পাই সেটা হচ্ছে তড়িৎ দায়। তাহলে এখানে চলতি সম্পদ কোনটা? 3টা, 1, 2, 3, এই 3টা যোগ করলে কত হচ্ছে? 2,40,000 আর 3,30,000 টাকা। এই 3,30,000 টাকা আমাদের কি তড়িৎ সম্পদ। আর তড়িৎ দায় কোনটা? এই দুইটা, প্রদেয় হিসাব আর প্রদেয় নোট। ব্যাংক জমাতিরিক্ত তড়িৎ দায় নয়, এটা হচ্ছে চলতি দায়। তাহলে প্রদেয় হিসাবের পরিমাণ 1, 2 বাদ দেই, এই দুইটা, তা 2,40,000 আর 15, 2,55,000 টাকা, 2,55,000 টাকা। তাহলে তড়িৎ অনুপাত বলতে কি বোঝাচ্ছে? তড়িৎ সম্পদ ভাগ তড়িৎ দায়। যেমনি আমরা এই যে, তাহলে তড়িৎ অনুপাত কি? তড়িৎ অনুপাত সমান তড়িৎ সম্পদ ভাগ হচ্ছে তড়িৎ দায়। অনেক সময় আমাদের এই ব্যাংক জমাতিরিক্ত থাকে না, সেক্ষেত্রে কেউ কেউ বা কোনো কোনো বইতে দেখবা তড়িৎ সম্পদ ভাগ হচ্ছে চলতি দায় লেখা আছে। ওইটাও রাইট হবে। যদি ব্যাংক জমাতিরিক্ত না থাকে তাহলে যেটাই চলতি দায় সেটাই তড়িৎ দায়, একই সমান হয়, সেক্ষেত্রে চলতি দায় লেখা যায়। তাহলে তড়িৎ সম্পদের পরিমাণ কত? 3,30,000 এবং তড়িৎ দায়ের পরিমাণ কত? 2,55,000। তাহলে 3,30,000 টাকা আমাদের তড়িৎ সম্পদ ভাগ 2,55,000 টাকা, 2,55,000 টাকা তড়িৎ দায়। তাহলে এটাকে এটাতে ভাগ দিলে দেখো তো উত্তর কত আসে। আমি তো যোগ করি নাই, এই যে সমাপনী মজুত পণ্য যেটা, এটা আমি যোগ করি নাই। যদি এটা যোগ করতাম চলতি সম্পদ হয়ে যেত, তখন আমাদের এই চলতি সম্পদ 6 লক্ষ টাকা আবার বিয়োগ করতে হতো। তো প্রশ্নের উত্তরে একই আসতো। মানে আমি ওইটা যোগ না করে জাস্ট এই 3টা কী করলাম? যোগ করে দিলাম। তাহলে এটা বাদই পড়ে গেল। এই জন্য এই 3টা আমি কী করেছি? যোগ করে একবারে দেখাইছি। সো তুমি চাইলে এভাবে দেখাতে পারো যে তড়িৎ দায় কী কী, এইটা এটা এটা 3টা যোগ করে তড়িৎ দায়, আর এই 2টা যোগ করলে কি, সরি, এই 3টা যোগ করলে তড়িৎ সম্পদ, আর এই 2টা যোগ করলে তড়িৎ দায়। সো একবারে আসছে। তাহলে আসছে 1.29:1। তাহলে 1.29:1, এটা হচ্ছে তড়িৎ অনুপাত। তো দেখো, তোমার ধরো রেস্টুরেন্টের বিল 1 টাকা, রেস্টুরেন্টের বিল 1 টাকা, তোমার কাছে আছে 1 টাকা 29 পয়সা। তার মানে কি তুমি 1 টাকা দিয়েও 29 পয়সা নিয়ে হেঁটে হেঁটে বাসায় যেতে পারবা। তার মানে গার্লফ্রেন্ডের কাছে বা শয়তানের কাছে তোমার মান সম্মান কি হলো? রক্ষা হলো। রেস্টুরেন্টের বিল 100 টাকা, তোমার কাছে টাকাও আছে কত? 100, মানে 1:1। তাহলে কোনোভাবে গার্লফ্রেন্ডকে বা যেই আছে, তুমি রেস্টুরেন্টে বিল দিয়ে মান সম্মান নিয়ে কিন্তু রেস্টুরেন্ট থেকে বের হতে পারবা। বাট রেস্টুরেন্টে বিল 100 টাকা, কিন্তু তোমার কাছে 100 টাকা না থেকে 90 টাকা আছে, তখন 10 টাকার জন্য তো হাত পাও ধরা লাগতে পারে, থালা বাসন মাজতে হতে পারে। তো সেটা কি হচ্ছে? তখন সেটা কি হবে? ঝুঁকির মধ্যে থাকবে। মানে বিলটা যদি তুমি মানে ও না দেয়, মানে অপরজন না দেয়, তাহলে ঝুঁকি টাকা তোমার। তো এই জন্য তখন মান সম্মান নষ্ট হয়ে যাবে, বা তাকে টাকা দিলে তোমার প্রেস্টিজটা কী হবে? একটু ডাউন হয়ে যাবে। এজন্য তড়িতের অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1, অর্থাৎ 1 টাকা পাবে, 1 টাকা আছে, সেটাও ভালো। আমি দুইটা একবারে দেখাচ্ছি। আমরা বলতে পারি মোট লাভের হার, মোট লাভের হার, আর একটা হচ্ছে নিট লাভের হার। তো এখানে কার, ধরো আমরা এখানে দুজনের বিয়ে দেব, মানে বিয়ে দেওয়ার কথা বলতেছি। তো ধরো যেই একটা বিয়েতে যখন যাবা, যারই বিয়ে হোক, সে বিয়েটা হোক ধরো একজন মনে করো কি বলছি আমি, ধরো ভ্যান চালকের হোক, একটা নাপিতের হোক। তো সেই দিন যার বিয়ে, সেদিন হচ্ছে মানে সে হচ্ছে সবার মধ্যমণি। সেখানে যদি এমপি যায়, মন্ত্রী যায়, কোনো আরও সেলিব্রিটি যায়, তার থেকে সব থেকে বেশি প্রায়োরিটি পাবে কে? যার বিয়ে সে। তো এখানে যার বিয়ে, এবং যেভাবে বিয়ে তো অনেকভাবে হয়। ধরো পালিয়ে গিয়ে বিয়ে হতে পারে, সেটা হচ্ছে লাভের বিয়ে হতে পারে, লাভ ম্যারেজ হতে পারে, অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে। তো বিষয় হচ্ছে যার বিয়ে সে থাকবে কি? উপরে। তো এখানে কার মোট লাভ, কার বিয়ে? মোট লাভের বিয়ে ধরো, তাহলে মোট লাভ কি থাকবে? উপরে থাকবে
মোট লাভ উপরে ডিভাইড বাই কী হবে, এখানে বরপক্ষ কোথায় থাকবে, নিচে থাকবে। কারণ সবাই যত বরপক্ষ বা যত বরযাত্রী আছে সবাই কি করবে, ওই কনেকে বা যার বিয়ে তাকে মাথায় করে রাখবে সেদিন। তো এখানে কি করবে, মাথায় করে থাকবে মানে কি উপরে থাকছে, তাহলে মোট লাভের বিয়ে মানে মোট লাভ থাকছে কোথায়, উপরে। আর এখানে কি থাকতেছে, তাহলে বিক্রয় বা নিট বিক্রয় যেটা, আমি আবার বলছি বিক্রয় অথবা নিট বিক্রয় যেটা, সেটা থাকছে কোথায়, নিচে। আর পার্সেন্টে প্রকাশ করার জন্য কি হবে, 100 দিয়ে গুণ হবে। ঠিক একইভাবে যখন আমরা নিট লাভের হার বের করব, তাহলে এবার নিট লাভের বিয়ে, তো নিট লাভের যখন বিয়ে হবে তখন নিট লাভ কোথায় থাকবে, উপরে থাকবে। আমি আবার বলছি দেখো, নিট লাভ কোথায় থাকবে, উপরে থাকবে। তো এখানে নিট লাভের বিয়ে হইলেও বরযাত্রী কি থাকবে, নিচেই থাকবে। তাহলে বরযাত্রী, বরযাত্রী বলতে বিক্রয়, বরযাত্রী বলতে কি, বিক্রয়। তো যখন আমাদের মোট লাভের বিয়ে তখন মোট লাভ উপরে, নিচে নিট বিক্রয়। যখন আমাদের নিট লাভের বিয়ে উপরে নিট লাভ, নিচে নিট বিক্রয়। আর পার্সেন্টে প্রকাশ করার জন্য এখানে 100 দিয়ে কি গুণ হয়ে যাবে, এখানে পার্সেন্ট প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ। আব্দুল মানান হাসান বলছো, ভাই গার্লফ্রেন্ডকে খাওয়াইতে এখন 2000 টাকা লাগে, গার্লফ্রেন্ডকে খাইতে, হ্যাঁ 2000 টাকা লাগে। নিট লাভ মোট লাভ বের করতে গেলে আটকে যাই। এখানে নিট লাভ মোট লাভ দেওয়া থাকবে, এখানে বলে দিয়েছে নিট মুনাফার হার মোট ব্যয়ের উপর 20%, যেটা আমরা প্রথমে বের করেছিলাম 75,000 কত, 75,015 বের করেছিলাম, নিট মুনাফা দেওয়াই আছে। তাহলে এখানে যখন নিট লাভের হার বের করতে বলছে 75,000 কত 15 ডিভাইড বাই বিক্রয়ের পরিমাণ কত, 4 লক্ষ টাকা, সরি 4,50,000 টাকা। তাহলে 4,50,000 আর পার্সেন্টে প্রকাশ করার জন্য কি 100 দিয়ে গুণ। তাহলে এখানে কত আসতেছে তোমরা একটু বলো, 75,015 ভাগ হচ্ছে নিট বিক্রয়, যেহেতু নিট লাভের হার বের করতে বলেছে এখানে, আর নিট মুনাফা অনুপাত, তাহলে নিট মুনাফা ডিভাইড বাই নিট বিক্রয় গুণ পার্সেন্টে প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ, তাহলে পেয়ে যাচ্ছি। এখন কার্যকরী মূলধন অনুপাত আমরা জানি, দেখো তো এটা কত আসতেছে, উত্তর 16.67%। এটাই হচ্ছে আমাদের নিট মুনাফার হার। আর কার্যকরী মূলধনের আরেকটা নাম হচ্ছে চলতি মূলধন। কার্যকরী মূলধনের নাম কি, চলতি মূলধন। আসলে এই চ্যাপ্টারটা আরও ভালো করে পড়াতে গেলে প্রত্যেকটা সূত্র সুন্দর করে এক্সপ্লেনেশন করে বোঝানো উচিত ছিল, কিন্তু এই সময় এইভাবে আসলে পড়ানো সম্ভব না, তাই এইখানে আর কারিকুলাম দেখানোর কোনো ব্যাপার নাই। এই জন্য সূত্রগুলো মুখস্থ করতে হবে এবং সেই সূত্র অনুসারে আমাদের সামনে ম্যাথগুলো করতে হবে। তো এখানে কিছু ব্যাপার আছে যেগুলো এমসিকিউর জন্য দরকার আছে। তো চলতি মূলধন বলতে কি বোঝাই, চলতি মূলধন সম্পর্কে আমরা জানি, চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, সেটাকে আমরা বলি কার্যকরী মূলধন বা চলতি মূলধন। আর চলতি মূলধন যখন অনুপাত বলবে, অনুপাত বলতে সাধারণত কি বোঝায়, ভাগ বোঝায়। তাহলে চলতি সম্পদ মাইনাস চলতি দায় ভাগ হচ্ছে কি আবার চলতি দায়, আবার চলতি দায়। এখানে মাথায় রাখতে পারিও যে চলতি অনুপাত, ত্বরিত অনুপাত এবং হচ্ছে চলতি মূলধন অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত, তিনটার ক্ষেত্রে চলতি দায় দিয়ে ভাগ হয়। তবে কখনো কখনো যদি ব্যাংক জমাতিরিক্ত থাকে তাহলে তড়িৎ দায় সম্পদকে তড়িৎ দায় দিয়ে ভাগ হয়। তাহলে এখানে চলতি সম্পদ ছিল হচ্ছে আমাদের এই টোটাল তিনটা, চারটা, 6 লক্ষ, এখানে হচ্ছে 3,30,000 আর 6 লক্ষ, তাহলে 9,30,000 টাকা চলতি সম্পদ, 9,30,000 টাকা চলতি সম্পদ। আর চলতি দায় হচ্ছে পরের তিনটা না, প্রদেয় হিসাব, প্রদেয় নোট আর ব্যাংক জমাতিরিক্ত, দুইটা বাদ, তাহলে 1 2 বাদ, এই তিনটা হচ্ছে আমাদের চলতি দায়। টাকার পরিমাণ কত, 3,15,000 টাকা, 3,15,000 টাকা। তাহলে এখান থেকে আমরা চলতি মূলধন অনুপাত বের করতে পারবো না। তাহলে 9,30,000 টাকা, যে সূত্র লিখেছি, চলতি সম্পদ কত বলেছিলাম, 9,30,000, তাহলে চলতি সম্পদ 9,30,000 মাইনাস চলতি দায় কত, 3,15,000, 3,15,000 ডিভাইড বাই কি বলেছি, চলতি দায় দিয়ে ভাগ হবে, চলতি দায় 3,15,000, তাই 3,15,000 দিয়ে ভাগ করলে আমাদের এটাই পাচ্ছে কি চলতি মূলধন বা কার্যকরী মূলধনের অনুপাত। তাহলে এটাকে এটা বাদ দাও, দিয়ে ভাগ করে একটু দেখো, বলো তো কত টাকা হচ্ছে উত্তর, 1.952। শাহিদুল আলম মজুমদার এটার আনসার বলেছে কি 9,30,000 মাইনাস 3,15,000, তাহলে থাকে 6 লক্ষ, হ্যাঁ 1.952 হয়, 1.952
1.952 অনুপাত 1। এটা হচ্ছে আমাদের চলতি মূলধন অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত। এটার থেকে দেখো এটা মাইনাস, এটা কি ছিল? এটা চলতি সম্পদ, আর এটা কি? চলতি দায়। তাহলে চলতি সম্পদ মাইনাস চলতি দায় ভাগ হচ্ছে এটা কি? চলতি দায়। আচ্ছা, এইভাবে এই যে ম্যাথগুলো আছে, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016, এই ম্যাথটা দেখবা, ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বিনিয়োজিত মূলধন নির্ণয় করো, চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করো, দায় মালিকানা অনুপাত। খুব বেশি দরকার নাই, তারপর চেষ্টা করে দেখতে পারো। আমরা কিছু এমসিকিউ সলভ করে দেখো। এখান থেকে হুবহু আমি যে কটা এমসিকিউ বলবো সে কয়েকটা এমসিকিউ, এর মধ্যে একটা এমসিকিউ হলেও কমন পাবা, একটার বেশি পাবা, মোটামুটি 2টা বা 3টা এমসিকিউ কমন পাইতে পারো। তো এমসিকিউ এর জন্য সাথে সাথে যে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আছে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। কিছু এমসিকিউ আছে দেখো। একটা কোম্পানি উদ্ধৃত পথে নিম্নলিখিত তথ্যসমূহ রয়েছে: নগদ 10,000 টাকা, মজুত পণ্য 20,000 টাকা, প্রদেয় বিল সহ, প্রদেয় বিল সমূহ হচ্ছে 10,000 টাকা, সুনাম 15,000 টাকা, দেনাদার 10,000 টাকা। উক্ত কোম্পানি চলতি অনুপাত কত? তাহলে আমরা একটু আগে দেখে আসলাম চলতি অনুপাত বলতে কি? চলতি সম্পদ ভাগ চলতি দায়। তাহলে চলতি সম্পদ কি কি? এখানে নগদ টাকা, মজুত পণ্য, এটা কি চলতি সম্পদ। এখানে নগদ টাকা 10,000 টাকা, মজুত পণ্য 20,000, 10 আর 20 কত? 30,000 টাকা, আর দেনাদার 10,000 টাকা। তাহলে 10, 20, 30 আর 10-এ 40,000 টাকা আমাদের কি? চলতি সম্পদ। ডিভাইড বাই চলতি দায় কত টাকা বলো তো? প্রদেয় বিল সমূহ কত? 10,000 টাকা। আর কি আছে? আর তো কিছু নাই। তাহলে 10,000 টাকা, এই 10 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে চলতি অনুপাত পাচ্ছি 4-কে 10,000 ভাগ পয়েন্ট কত? 4/1, 4-একে 4 হয়, তাহলে 4:1। এই যে এটা রাইট অ্যান্সার সি। দেখো তো বুঝতে পারছো কি না? একটু ফার্স্ট বলো দেখি, তারল্য অনুপাত নির্দেশ করে কি? তারল্য অনুপাত কি নির্দেশ করে? আমি একটু আগে বললাম রেস্টুরেন্টের কথা, যে রেস্টুরেন্টে খাইতে গেছো কিন্তু কি হয়েছে? আচ্ছা, নওশিন বলছো জি বুঝছি, শিবন বলছো জি বুঝছি। তাহলে ঠিক আছে, 2 নম্বরটা একটু অ্যান্সার করো। ব্যবসায় দায়ী পরিশোধের ক্ষমতা, ব্যবসায় সকল পরিচালনা অর্থায়নে আর্থিক সম্পদের প্রাপ্যতা, ব্যবসায় চলতি দায়ী পরিশোধের ক্ষমতা, ব্যবসায়ের উন্নয়ন দায়ী পরিশোধের ক্ষমতা। কোনটা হবে? ব্যবসায়ের সকল, আচ্ছা কোনটা হবে দেখো বলো। 2-এর নাম্বার, ব্যবসায় চলতি দায়ী পরিশোধের ক্ষমতা, এইটাই হচ্ছে আমাদের তারল্য অনুপাত দ্বারা বোঝাই। এখানে যদি আরও ভালো করে বলতো যে তড়িৎ দায়ী, এটা যদি বলতো তাহলে এক্স্যাক্ট অ্যান্সার হতো এটা, তড়িৎ দায়ী পরিশোধ ক্ষমতা বা তারল্য পরিশোধ ক্ষমতা। তাৎক্ষণিক দায়ী পরিশোধ ক্ষমতাকেই তড়িৎ অনুপাত বলা হয়। আচ্ছা, মজুত পণ্যের হিসাব রক্ষণ বিষয়ে বলি, যে ধরো তোমার আম্মু কি করে, এমনিতেও জানো যে তোমার আম্মু কী করে? চাল রান্না করে। এখন তোমার আম্মু বেড়াতে গেছে, তোমার আব্বু কী করছে? প্রতিদিন অল্প কিছু করে টাকার চাল নিয়ে এসে রান্না করতেছে। এখন গত দিনে মানে একদিন ধরো 2 তারিখে তোমার আব্বু বাজার থেকে 40 টাকা কেজি চাল নিয়ে আসছে, 40 টাকা কেজি 2 কেজি চাল নিয়ে আসছে। তাহলে টোটাল চালের দাম কত? 40 দুগুণ 80 টাকা। মজুত পণ্যের হিসাব রক্ষণ, মজুত পণ্যের হিসাব রক্ষণ। আমরা এই চ্যাপ্টারে গেলাম, অনেকেই করে নাই, ক্লাসে লোক সংখ্যা কমে যাচ্ছে, এই চ্যাপ্টার সবাই বাদ দিয়েছে, বেশিরভাগই বাদ দিয়েছে আমি দেখলাম। এই জন্যই যারা যারা ক্লাস মানে এইটা পড়ে নাই তারা এখানে থেকে এমনিতেই চলে যাচ্ছে যে ক্লাসটা করবো না। 2 তারিখে, এরপরে দেখো 5 তারিখে তোমার আব্বু গেছে, আবার 5 তারিখে বাজারে গিয়ে দেখছে চালের দাম বৃদ্ধি পাচ্ছে, তখন চাল কিনেছে 50 টাকা কেজি, আবার 2 কেজি চাল নিয়ে আসছে, এবং তাহলে টাকার পরিমাণ কত? 100 টাকার চাল কিনেছে। দেখো প্রথমে 2 তারিখে যেটা, এটা হচ্ছে তারিখ লিখছি আমি, 2 তারিখে 40 টাকা করে 2 কেজি চাল কিনেছে 80 টাকা দিয়ে। এরপরে 5 তারিখে আবার 50 টাকা, মানে চালের দাম বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে, 50 টাকা করে 2 কেজি চাল কিনেছে 100 টাকা। এবং দেখা যাচ্ছে হয়তো 6 তারিখে আবার বাজারে গেছে, দেখে চালের দাম 60 টাকা হয়ে গেছে, এবং 2 টাকা করে 2 কেজি কিনেছে, তাহলে দাম কত? 120 টাকা। এখন তোমার মা, মানে তুমি গেছো বাসাতে, এখন তোমার মা আসছে, তোমার মা চিন্তা করছে চালগুলো রান্না করব। এখন তোমাদের জন্য হয়তো কত? 3 কেজি চাল রান্না করবে, সবার আত্মীয় স্বজন আসছে, সবাই 3 কেজি চাল রান্না করবে। এখন এই 3 কেজি চাল রান্না করার জন্য তোমার মা ভাবতেছে যে আমি তোমার আব্বু যেটা প্রথমে নিয়ে আসছে এই চাল রান্না করব, না যেটা শেষে নিয়ে আসছে ওই চাল রান্না করব। রান্না করার ক্ষেত্রে তোমার আব্বু বা তোমার আম্মু কী করছে? তো কী হচ্ছে দেখো, তোমার মা যদি চিন্তা করে যে আমি কি করব, প্রথম দিকের চালগুলো আগে রান্না করে খাওয়াবো, শেষেরগুলো মজুদ থাকুক। তো প্রথম দিকে যে 2 কেজি আসিল, এই 2 কেজি
আর যেহেতু 3 কেজি রান্না করবে বলেছে, তাহলে প্রথমে যে 2 কেজি ছিল এই 2 কেজি কী করবে 40 টাকা করে, এই 2 কেজি তাহলে টোটাল কত 80 টাকা। এবং পরে যে এখন দেখো এখানকার চাল কিন্তু ছিল দাম কত 50 টাকা করে, তাহলে এখানকার 50 টাকা করে 1 কেজি চাল যখন রান্না করবে তখন টাকার পরিমাণ কত 50 টাকা। মোট কত চাল 130 টাকার চাল কী করছে তোমাকে রান্না করে খাওয়াচ্ছে। তাহলে এইখানে টোটাল কী হচ্ছে দেখো, এইটাকে আমরা বলছি ফিফো, মানে কি প্রথমে যেটা আসছে সেটা আগে রান্না করে তোমার আম্মু দিচ্ছে। তাহলে এটা কি ফার্স্ট ইন ফার্স্ট রান্না হবে, ফার্স্ট ইন ফার্স্ট রান্না হবে, যেটা প্রথমে আসবে সেটা প্রথমে রান্না হবে, সেটা হচ্ছে আমাদের ফিফো পদ্ধতি। কি পদ্ধতি? ফিফো পদ্ধতি। কিন্তু তোমার মা যদি চিন্তা করতো যে আমি লাস্টে যেটা আসছে বা লাস্টে তোমার আব্বু যেটা নিয়ে আসছে, তাহলে সবার শেষে কোনটা নিয়ে আসছে 60 টাকা কেজি নিয়ে আসছে, তখন তোমার আব্বু যেটা সবার শেষে নিয়ে আসছে তোমার মা যদি সেটা আগে রান্না করে, তাহলে এই যে শেষে যেটা নিয়ে আসছে 60 টাকা করে 2 কেজি, তাহলে টোটাল কত 120 টাকা। এখন দেখছে আমি তো চাল রান্না করব 3 কেজি, তো এখানে তো পাইলাম কত 2 কেজি, তাহলে আরও 1 কেজি কোন প্যাকেট থেকে নিব, এখান থেকে নিব না এখান থেকে নিব। তো বিষয় হচ্ছে লিফো, যেটা লিফোতে কি হবে এর ইমিডিয়েট মানে এই বস্তা ফুরাইলে তারপরে উপরে যাব, অর্থাৎ এর সর্বশেষ যেটা আসছে সেটা আগে যাবে, তারপরে যেটা কি তার একটু রিসেন্ট যেটা আসছে সেটা আগে। তার মানে এই 50 টাকার যেটা সেটা 1 কেজি দিয়ে টোটাল হচ্ছে 50 টাকা, এবং টোটাল মিলে কত হচ্ছে 170 টাকা, 170 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের কি যেটা সবার শেষে আসছে সেটা সবার আগে যদি বিক্রি করি, আমি আবার বলছি শেষে যেটা আসছে সেটা সবার আগে যদি বিক্রি করি তাহলে সেটা হচ্ছে লিফো পদ্ধতি, আর যেটা প্রথমে আসছে সেটা যদি প্রথমে বিক্রি করি তাহলে সেটা হচ্ছে আমাদের ফিফো পদ্ধতি। ফিফো ফিফো বলতে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, লিফো বলতে লাস্ট ইন ফার্স্ট আউট। লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, আর ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখন তোমাদের বাসাতে দেখবা প্রায় অনেকের বাসাতে তোমার আম্মু কী করে একটা ড্রামে চালগুলা সংরক্ষণ করে। তো যদি তোমার আম্মু এইভাবে প্যাকেটগুলো আলাদা করে না রাখে, সব চালগুলো একই ড্রামে ঢেলে দেয়, তখন কী হয়ে যাবে ওই ড্রামে এই 40 টাকা কেজি 50 টাকা কেজি এবং 60 টাকা কেজি 3টা চাল কিন্তু কী হয়ে গেল মিক্স হয়ে গেল। তখন আমাদের কত টাকা কেজি চালে রান্না করে খাওয়াচ্ছে দেখো, তখন আমাদের টোটাল টাকা কি হবে এখানে 2 কেজি 2 কেজি আর 2 কেজি টোটাল কত কেজি চাল 6 কেজি চাল, মোট কত টাকার চাল মোট হচ্ছে 80 100 আর 120, তাহলে টোটাল হচ্ছে আমাদের 300 টাকার চাল। এখন এই 300 টাকার চাল 6 কেজি চাল যদি হয় তাহলে আমার কত দর পড়ছে 300/6 টাকার পরিমাণ 50 টাকা। এই যে গড় বের করছি এই গড় মানে ড্রামে যখন ঢেলে দেওয়া হয়েছে তখন গড়ে প্রতি কেজি চালের দাম পড়ে গেছে 50 টাকা, কেন ড্রামে ঢালার পরে চালগুলো তো আলাদা করা যাচ্ছে না, ওখানে কি হয়েছে মিক্স হয়ে গেছে, ভার যুক্ত হয়ে গেছে, তাই এটাকে আমরা কি বলছি ভারযুক্ত গড় পদ্ধতি। আর ভারযুক্ত গড় পদ্ধতিতে মোট টাকাকে মোট যে চাল আছে বা একক আছে প্রথমে আমরা কি করতে হবে মোট যে দাম আছে মোট দামের পরিমাণ, এই মোট পরিমাণ অর্থাৎ টাকার পরিমাণকে কি করব আমরা মোট একক দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে। মোট পরিমাণকে মোট একক দিয়ে ভাগ করলে দরটা সবার পরে বের হবে, মোট টাকাকে মোট একক দিয়ে ভাগ করলে দরটা সবার পরে বের হবে। একটা ম্যাথ আমি এখানে দিয়ে রাখছি, সাধারণত আমাদের কীভাবে ছকগুলো করতে হবে সেটা দেখার জন্য। এইটাকে আমরা বলি মালখতিয়ান। কি বলি মালখতিয়ান, অর্থাৎ আমাদের লিফো তৈরি করি বা ফিফো তৈরি করি বা ওয়েটেড এভারেজ মেথডে আমরা হচ্ছে ম্যাথ করি, যেইভাবেই করি আমাদের এইভাবে ছকটা টানতে হবে, নিচেরগুলো বাদ দাও। এখানে কি লিখবো আমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবো জনতা ট্রেডার্স, তাই জনতা ট্রেডার্স লেখা আছে, মালখতিয়ান। তারপরে যে পদ্ধতিতে আমরা কি করছি মজুত পণ্য হিসাব রক্ষণ করছি সেই পদ্ধতিটা নিয়ে আসতে হবে। ফিফো হলে ফিফো, লিফো হলে লিফো, ওয়েটেড এভারেজ হলে ভারযুক্ত গড় বা ওয়েটেড এভারেজ লিখতে হবে। এরপরে এখানে আমরা লিখবো সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা এবং পূর্ণ ফরমায়েশ মাত্রা। এরপরে কি থাকবে মালের বিবরণ, এখানে কোড নাম্বার না দিলেও সমস্যা নেই, বিন নাম্বার দিব। এবার আমরা ম্যাথ করে দেখাচ্ছি আমি তোমাদেরকে। আচ্ছা এই ম্যাথটা দেখাচ্ছি আমি, দেখো আমি দাগ টানলে বুঝতে পারবে। আচ্ছা প্রথমে আমাদের কি করব, আমি উপরেটা দেখাচ্ছি না, নিচেগুলো একটু মোটা করে দাগ টানবো। এই মোটা করে দাগ টানার পরে প্রথমে আমরা কি লিখব একটা তারিখের ঘর দিব, একটা তারিখের ঘর থাকবে, এটা আমাদের তারিখের ঘর। এরপর যেটা থাকবে আমরা বিবরণের ঘর লিখবো একটা, এটা হচ্ছে ধরো বিবরণ লিখলাম। এরপরে যেই টোটালটা আছে এটাকে আমরা 3টা ভাগে ভাগ করবো, কয় ভাগে 3 ভাগে, এটা হচ্ছে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। দেখো কেমন জানি ছোটো বড়ো হচ্ছে না,
এজন্য আমি চেষ্টা করবো বারবার এরকমটা একটা ফোঁটা দিয়ে নিলাম, ধরো এখানে একটা ফোঁটা দিলাম আর এটা দিলাম, তাহলে কি হলো আমাদের 3টা ভাগে ভাগ হলো। সমানভাবে চেষ্টা করব 3টা ভাগ করার। এরপরে কি করছি, এইখান থেকে নিয়ে প্রত্যেকটার মাঝ বরাবর দিয়ে একটা ভাগ করে নিব, বাস। এখন প্রত্যেকটা আছে, যেই প্রত্যেকটা আছে প্রত্যেকটাকে আমরা কি করব, 3টা ভাগে ভাগ করব, প্রত্যেকটাকে 3টা ভাগে ভাগ করে নিব, বাস হয়ে গেল। তো এখানে যেগুলো উপরে লেখার কথা সেগুলো আগে দেখাইছি, তারপরে বলছি এখানে আমরা প্রথমে কি লিখব, এখানে বিন নাম্বার লিখব, এখানে হচ্ছে প্রতিষ্ঠানের নাম লিখব, আর পদ্ধতি যেটা সেটা লিখব। এখানে প্রথমে কি আছে, ফিফো, আমি এটা করাচ্ছি যে ফিফোটা আগে করাই তাহলে বুঝতে পারবো পরেরটা ভারযুক্ত। ফিফো পদ্ধতি, তার মানে আমি এখানে লিখলাম ফিফো, আমি বেশি কিছু লিখলাম না, প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে হতো, নামটা আমি তুলে দিয়েছি, তাহলে ফিফো পদ্ধতি লিখব। আর এখানে আমি লিখব সর্বোচ্চ মাত্রা, সর্বোচ্চ মাত্রা, তারপরে সর্বনিম্ন মাত্রা, কিন্তু এইটা বিষয়ে কোনো কিছু লিখতে হবে না, সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা এবং পূর্ণ ফরমায়েশ মাত্রা, পূর্ণ ফরমায়েশ মাত্রা, এই 3টা লিখে দিলাম। আর আমরা যে 3টা করে ঘর করেছি, প্রথম যেটা ছিল থাকবে সেটা হচ্ছে আমাদের ক্রয়। আমরা ক্রয়কে গ্রহণও বলতে পারি, কারণ যত পণ্য আসবে সবগুলাই গ্রহণে লিখব। যে পণ্যটা ইস্যু করব চলে যাবে সেটাতে আমরা ইস্যুতে লিখব, এজন্য ইস্যুকে আমরা কি বলতে পারি, প্রদানও বলতে পারি, ইস্যুকে প্রদানও বলতে পারি। আর এখানে প্রত্যেকবারেই কি করতে হবে, উদ্বৃত্ত বের করতে হবে, প্রত্যেকবারে উদ্বৃত্ত বের করতে হবে। তাহলে এখানে প্রথমে যেটা আছে সেটা এইখানে 3টাতে, প্রথমটাতে হবে একক, তারপরে হবে দর এবং শেষেরটা হবে টাকা। এরপরে আবার ঠিক একক, দর, টাকা, একক, দর, টাকা, ব্যাস। এখন দেখি আমাদের প্রথমে বলেছে 1 তারিখ প্রারম্ভিক উদ্বৃত্ত 400 একক 9 টাকা ধরে। আমাদের ক্রয়ের বেলায় আর উদ্বৃত্তের বেলায় টাকার পরিমাণ দেওয়া থাকবে, বিক্রয়ের বেলায় দেওয়া থাকবে না। তো কি আছে, প্রারম্ভিক উদ্বৃত্ত 400 একক, তাহলে এখানে আমি 1 তারিখ দিলাম প্রারম্ভিক উদ্বৃত্ত, প্রারম্ভিক উদ্বৃত্ত 400 একক। যেহেতু উদ্বৃত্তের জন্য আলাদা ঘর আছে, তাই এখানে আমরা উদ্বৃত্ত লিখলাম 400 একক, কত টাকা করে, 9 টাকা ধরে, 4 9 3600 টাকা, মোট টাকার পরিমাণ কত, 3600, ব্যাস ওকে। আমাদের একটা করে লেখার পরে প্রত্যেকটা এন্ট্রি কী করতে হবে, নিচ দিক দিয়ে টান দিয়ে দিব, ব্যাস। দেখো তো বোঝা যায় কিনা। আজকের পর কি অ্যাকাউন্টিং ক্লাস হবে না ভাই, এটা না লিখলে কিছু হবে না, কিছু হবে না এমনটা না, তারপরে লেখার চেষ্টা করব, কারণ লিখলে আসলে দিস ইজ দ্য ফিচার অফ দ্য গুড স্টুডেন্ট, এটা একটা ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য। এরপর দেখো বলতো 4 তারিখ ক্রয় করা হয়েছে কত তারিখ, 10 টাকা ধরে আবার। তাহলে এখানে আমি কী করছি, 4 তারিখ লিখলাম, 4 তারিখ লিখলাম ক্রয়, আমি এখানে ক্রয় লিখেছি। তো ক্রয় লেখার জন্য তো ঘর আছে, কত, 800 একক, 800 একক 10 টাকা ধরে, টাকার পরিমাণ 8000 টাকা। এবার আমরা মজুদ যেটা বের করব, আগের যে মজুদ আছে সেটা আমাকে লিখতে হবে। তাহলে আগের কত ছিল, 400 একক মজুদ ছিল 9 টাকা ধরে, তাহলে 4 9 কত, 3600 টাকা। এরপরে যেটা আছে 800 একক 10 টাকা ধরে, 800 একক 10 টাকা ধরে 8000 টাকা, এই মজুদটা আমাদের লিখতে হবে। এই হচ্ছে ব্যাপার, মজুদটা তাহলে লিখলাম। এরপরে ইস্যু আসো, দেখো ইস্যুর ক্ষেত্রে 10 তারিখ ইস্যু, তাহলে এখানে আমি ইস্যু লিখব, কত একক ইস্যু করেছি, 800 একক। কিন্তু পদ্ধতিটা কি, এই ইস্যুর বেলায় কিন্তু আমাকে পদ্ধতিটা খেয়াল করতে হবে যে কি লিফো নাকি ফিফো নাকি ওয়েটেড এভারেজ মেথড। ওয়েটেডে অবশ্যই বিক্রয় বেলায় দরকার হয় না, বাট লিফো আর ফিফোর জন্য দরকার হয়। তাহলে বিক্রয়ের বেলায় আমাকে কি বিক্রি করতে হবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। দেখো তো এখানে সবার প্রথমে কোনটা আসছে, সবার প্রথমে কি ছিল, এটা ছিল 400 একক। তাহলে আমাকে বিক্রয় করতে বলা হয়েছে কত, টোটাল 800 একক, বাট আমাকে ফিফোতে বিক্রয় করতে বলেছে। তো প্রথমে যে আছে আমাদের 400 একক, এই 400 একক বিক্রি করে দিব। 400 একক কত টাকা করে, 9 টাকা ধরে, তাহলে 3600 টাকা, এইটা বিক্রি করলাম। কিন্তু আমাদের বলেছে কত, 800 একক বিক্রি করতে, তাহলে মাত্র আমরা বিক্রি করেছি কত, 400 একক, আরও 400 একক লাগবে। তো এই বস্তাতে ধরো পণ্য ফুরাই গেছে, তাহলে পরের বস্তা খুলবো এবার। তাহলে এর পরে কোনটা আছে, 800 একক, এই 800-র মধ্যে তাহলে এই যতটুকু লাগবে সেটা নিয়ে নিব। 400 একক, এই এটার দাম কত ছিল, 10 টাকা, তাহলে 10, 410-এ কত টাকা, 4000 টাকা। তাহলে এখানে এই যে 400 একক উদ্বৃত্ত যখন আমি বের করব, এই 400 একক তো ফুরাই গেছে, মানে এটা বিক্রি করে দিয়েছি। এই 800 এককের মধ্যে তাহলে 400 বিক্রি হয়েছে, আর আছে কত, 400 একক 10 টাকা করে, তাহলে 410-এ কত টাকা, 4000 টাকা। এটাই হচ্ছে সেই 4000 টাকা উদ্বৃত্ত থাকলো। দেখো তো এটা বোঝা যায় কিনা,
বুঝেছি নাকি বুঝি না একটু বলো। 409 টাকা ধরে, 410 টাকা ধরে, হ্যাঁ এই তো ঠিকঠাক ধরেছি। ইস্যু 409, 410, দেখো তো বুঝতেছি কিনা। তাহলে এটাকে আমি ক্লোজ করে দিলাম। এবার এরপরের তারিখ দেখি। পরের তারিখে দেখো আবার ক্রয় বলেছে 16 তারিখ। তাহলে আবার 16 তারিখে ক্রয় করলাম 1200 একক 12 টাকা ধরে। তাহলে এখানে আমি লিখলাম ক্রয়, কত একক ক্রয় করেছি, 1200 একক ক্রয় করেছি, কত টাকা ধরে, 12 টাকা ধরে। তাহলে 12 12 144, শূন্য কয়টা আছে, 2টা, তাহলে 14,400 টাকা, 14,400 টাকা। এখন উদ্বৃত্ত যেটা বের করব, আমাদের প্রত্যেকবার খেয়াল রাখতে হবে আগের উদ্বৃত্ত আগে নিচে লিখতে হবে। আগের উদ্বৃত্ত 400 ছিল, তাহলে এই 400 একক লিখলাম, 10 টাকা ধরে কত টাকা, 4,000 টাকা। এবং আবার যে নতুন ক্রয় করলাম, কই সরি আমি ইস্যুতে লিখে ফেলেছি ভাই, মাথা ঠিক না থাকলে যা হয় আর কি। লিখছি ক্রয়, আমি লিখেছি ইস্যুতে 1200 একক 12 টাকা ধরে 14,400 টাকা। তাহলে আগের যে উদ্বৃত্ত ছিল 400, এখন কি করেছি আমরা, আবার হচ্ছে 1200 একক ক্রয় করেছি। তাহলে এই 1200 একক উদ্বৃত্তে লিখে দিব 1200 একক 12 টাকা ধরে, তাহলে টাকার পরিমাণ 14,400 টাকা, 14,400 টাকা। এইভাবে পরে যেগুলো আছে সবগুলো আমাদের নিয়ে আসতে হবে এখানে। না ভাই, উদ্বৃত্ত যখন নিয়ে আসবো তখন উদ্বৃত্তটা আগেরটা 400 যেটা 400 আগে নিয়ে আসতে হবে উদ্বৃত্ত, আর ক্রয়টা কি হবে তার নিচে হবে। সবসময় ক্রয়টা উপরের উদ্বৃত্ত লিখার পরে লিখতে হবে, উপরে উদ্বৃত্তটা আগে লিখতে হবে, তারপরে লিখতে হবে ক্রয়টা। কেননা এই পণ্যটা আগে থেকেই ছিল, যেটা ফার্স্টে কোনটা আসছে এইটা, তারপরে তো আসছে 1200, তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আউটের বেলায় আমরা কি করব, আগেরটা আগে বিক্রয় করে দিব, কিন্তু উদ্বৃত্ত যে সিরিয়াল আসবে সেই সিরিয়ালে আসতে থাকবে। 19 তারিখ বলেছে সরবরাহকারীকে ফেরত। তাহলে এবার দেখো, সরবরাহকারী মানে যিনি আমার কাছে পণ্যটা বিক্রি বা সরবরাহ করেছেন, অর্থাৎ যার কাছে আমি পণ্যটা ক্রয় করেছি। তো এখন আমি যদি ফেরত দিতে চাই, 200 একক ফেরত দিয়েছি, তাহলে ইমিডিয়েট যেটা ক্রয় করেছি, যেহেতু কোনো তারিখ উল্লেখ নাই, তাহলে ইমিডিয়েট ক্রয় করেছি কোনটা, এই দেখো এইটাই কিন্তু ইমিডিয়েট ক্রয় করেছি, এই 12 টাকা ধরে। তাহলে এখান থেকে চলে গেলে কি হবে আমার, মানে যে কোনো ফেরত দেওয়ার কারণে চলে যাক বা বিক্রয়ের কারণে চলে যাক, পণ্যটা অবশ্যই কোথায় আসবে, ইস্যুতে যাবে। তাহলে আমি এখানে কি লিখব, যদিও স্পেসটা কম, তারপর দেখাচ্ছি আমি এ পর্যন্ত ধরে লিখলাম। তাহলে এখানে আসবে হচ্ছে 19 তারিখ ফেরত বা সরবরাহকারীকে ফেরত। কত একক ফেরত দিয়েছি, 200 একক। তাহলে এই 200 একক আমি লিখলাম, 200 একক লিখলাম। এখন দেখ, ইমিডিয়েটলি ক্রয় করেছিলাম কার কাছে, এই 12 টাকা ধরে। তাহলে 12 টাকা নিয়ে আসলাম এবং 12 দুগুণ 24, তাহলে 2,400 টাকা, 2,400 টাকা। এবং এটা আমি কি করবো এবার, যেই দামে ছিল, কত দামের পণ্য ছিল দেখো, 12 টাকা দামের। তাহলে এখান থেকে আমি উদ্বৃত্ত লিখতে পারলাম না, এখানকার 410 টাকা ধরে ওইটাই থাকবে। আর এই যে 1200 টাকা, 1200 একক থেকে 200 একক কমে কত, 1000 একক হবে 12 টাকা ধরে, তখন হয়ে যাবে 12,000 টাকা। ওই 2,400 টাকা ওখান থেকে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা, কারখানায় ফেরত বলে না, কারখানা হতে ফেরত বলে। মানে বিষয়টা হচ্ছে, ধরো আমরা যদি কাঁচামাল ক্রয় করি, তাহলে কাঁচামাল ক্রয় করে ওই কাঁচামালটা থেকে তো পণ্য তৈরি করার জন্য আমরা কারখানায় পাঠাই। কিন্তু ওই দিনে হয়তো বা কারখানায় একটা মেশিন নষ্ট হয়ে গেছে বা কিছু শ্রমিক আসে নাই, তখন ওই পণ্যটা বা কাঁচামালটা কারখানায় থাকে না, কারখানা থেকে আবার মজুদ যে পণ্য মানে গুদাম রক্ষক যেখানে, সেখানে ফেরত পাঠাই। তাহলে কারখানা হতে ফেরত মানে হচ্ছে পণ্যটা আমি কারখানায় দিয়েছিলাম, ওইখান থেকে চলে আসছে, মানে এটা গ্রহণে আসবে। কারখানা হতে ফেরত মানে গ্রহণে আসবে। আর যদি এরকম বলা থাকে ক্রয় ফেরত বা সরবরাহকারীকে ফেরত, ক্রয় ফেরত বা সরবরাহকারী ফেরত মানে যিনি আমার কাছে পণ্য সরবরাহ করেছিলেন অর্থাৎ বিক্রি করেছিলেন, তাকে আমি পণ্য ফেরত দিলাম, তাহলে বা শুধু ফেরত থাকলে সেটা আমাদের কিছু ইস্যুতে চলে যাবে। কোথায় যাবে, ইস্যুতে চলে যাবে। মানে পণ্য যেহেতু চলে যাচ্ছে তাই প্রদানে চলে যাচ্ছে, ইস্যুতে চলে যাবে। বিক্রয় ফেরত যদি বলে, তাহলে আমি যেই পণ্যটা বিক্রয় করেছিলাম অর্থাৎ যেই মজুদ পণ্যটা আমার কাছে চলে গেছিলো, সেই পণ্যটা আমার কাছে আবার ফেরত আসছে, তাহলে বিক্রয় ফেরত বা যেটা হচ্ছে ইস্যুকৃত পণ্য ফেরত মানে আবার গ্রহণ করতে হচ্ছে আমাকে, তার মানে সেটা গ্রহণে আসবে, সেটা অবশ্যই গ্রহণে আসবে। পুরোপুরি সুস্থ না, মাঝে মাঝে নিজের কথাই ঠিকঠাক বেরোচ্ছে না। এমসিকিউগুলো কয়েকটা দেখো, সলভ করে দেখি পারো কিনা। ইস্যুকৃত পণ্যের ক্ষেত্রে কোন পদ্ধতিটি বেশি জনপ্রিয়, দেখো তো। বিন কার্ডে সংরক্ষণ করেন কে,
বাজার মূল্য হ্রাস অবস্থায় কোন পদ্ধতি অধিকতর কার্যকরী? মাল খতিয়ান কে সংরক্ষণ করেন? কোন পদ্ধতিতে মজুত মালের মোট মূল্যকে মোট পরিমাণ দ্বারা ভাগ করা হয়? যাক, আর পারতেছি না ভাই, আজকের ক্লাস এ পর্যন্তই।